দশম শ্রেণীর পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা মূল নাটক সিরাজউদ্দৌলার দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের অংশবিশেষ এখানে পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে। তা এই নাটকটা তোমাদের প্রশ্ন থাকে সাতের দাগে, সাধারণত 90 নম্বরের প্রশ্নে তোমরা সাতের দাগে এর একটা কোশ্চেন তোমাদের উত্তর লিখতে হয়। দুটো কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে যে অপশানটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেই উত্তরটা সেখানে লিখবে। তা 4 নাম্বার থাকে, খুব বেশি নাম্বার নয়, তবুও যেহেতু একটাই প্রশ্ন তোমাদের ওখানে উত্তর লিখতে হবে প্রশ্নের, তাই আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছি। সেখানে এই প্রশ্নগুলো এবার ধারাবাহিকভাবে আমি উত্তর সহ আলোচনা করব। তা প্রথমে তোমরা নাটকটা খুব ভালো করে রিডিং পড়বে। নাটকটা কাহিনীর মধ্যে একটা ধারাবাহিকতা তো অতি অবশ্যই রয়েছে এখানে। খুব সুন্দরভাবেই তোমরা এই নাটকটা পড়লে মনে রাখতে পারবে। নাটকের শুরুতেই দেখো এখানে সবাই দরবার কক্ষে কারা কারা উপস্থিত সেটা দেয়াই আছে। দরবার কক্ষে যারা উপস্থিত ছিলেন সভাসদদের মধ্যে দেখো এখানে দাগ করে দিয়েছি মির্জাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ। এরা হচ্ছেন নবাব সিরাজের বিরোধী পক্ষ হয়ে উঠেছিলেন। এরা গোপনে ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে কিভাবে সম্রাটের বা নবাবের প্রতিপক্ষ হয়ে তার বিরোধিতা করা যায় বা কিভাবে সম্রাটকে সিংহাসন থেকে সরানো যায় তার চক্রান্তে লিপ্ত হয়েছিলেন। তা যাই হোক, কাহিনীর শুরুতে আমরা পাবো যে সিরাজের সঙ্গে এর চন্দননগরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে প্রতিনিধি ছিলেন ওয়াটসের সঙ্গে কিছু কথোপকথন এবং ওয়াটসকে সেখানে প্রমাণসহ দোষী সাব্যস্ত করা, তারপরে তাকে সভা থেকে তাড়িয়ে দেওয়া। এরপর সম্রাটের কথোপকথন হয় ফরাসি বাণিজ্য কুঠির যে প্রতিনিধি ভারতবর্ষে ছিলেন মসিয়েলা তার সঙ্গে, এবং সম্রাট তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, লজ্জিত হন, তাকে তার অসুবিধায় তিনি কোনোভাবেই তার পাশে থাকতে পারছেন না বা সাহায্য করতে পারছেন না, তার সাম্রাজ্যে নানা রকম প্রতিকূলতার জন্য, সেটা জানিয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেন, তার সঙ্গে কথোপকথন। এরপর আমরা দেখি সম্রাট সিরাজের পুরোপুরি কথোপকথন চলতে থাকে তার সভাসদদের সঙ্গে। সেখানে তিনি নানাভাবে প্রথমে সমালোচিত হয়েছেন তার বিরোধী পক্ষ হয়ে যাওয়া সভাসদদের দ্বারা। এরপর তিনি ধীরে ধীরে সম্রাট বুঝেছিলেন যে হয়তো তিনি কোনোভাবেই আর তার সভাসদদের সবাইকে পাশে পাবেন না তার সাম্রাজ্য রক্ষা করার জন্য। তবুও আমরা এই নাট্যাংশে দেখব যে তিনি শেষ চেষ্টা করেছিলেন তার সভাসদদের সঙ্গবদ্ধ করতে, যাতে করে তিনি তার সাম্রাজ্য রক্ষা করতে পারেন, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করতে পারেন, যেটা সম্রাট নিজে অনুভব করেছিলেন যেভাবে ব্রিটিশরা ভারতবর্ষের বুকে অর্থাৎ কলকাতার বুকে বসে চক্রান্ত করে চলেছিল সেই পরিস্থিতি দেখে। এরপর কাহিনীর শেষ অংশে, নাটকের শেষের দিকে আমরা দেখব যে সম্রাটের সঙ্গে কথোপকথন রয়েছে ঘোষেটি বেগমের, এবং মাতৃ সম তাকে সম্মান দিলেও কিন্তু ঘোষেটি বেগম তার প্রতিহিংসা পরায়ণ হয়ে যেভাবে সিরাজের অমঙ্গল বা ক্ষতি বা তার পতন কামনা করেছেন, তার সাম্রাজ্যের পতন কামনা করেছেন, তাতে করে একজন মাতৃসম মানুষের কাছ থেকে এ ধরনের অভিসম্পাত দেখব যে সিরাজের স্ত্রী লুৎফা মাথা পেতে নিতে পারেননি বা পুরো পরিস্থিতিটা তিনি মেনে নিতে পারেননি। এভাবে কাহিনীর শেষে সম্রাট তার পলাশির ক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি একেবারে যে আশু তা জানিয়ে লুৎফার কাছে মন্তব্য করেছেন, দিয়ে কাহিনীটা শেষ হয়েছে। তা এই কাহিনী ধারাবাহিকভাবে তোমাদের মাথায় রাখতে হবে, তবে টেক্সটটা ভালো করে পড়ার পরে তবেই কিন্তু তোমরা এই ধারাবাহিকতাটা মাথায় থাকবে, এবং এরপর তোমরা এই 7টা প্রশ্ন তৈরি করবে একটা একটা করে। দেখো আজকে আমি একটাই প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্নটা, তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। কে কার প্রতি প্রীতির পরিচয় দিয়েছেন, কিভাবে তিনি প্রীতির পরিচয় দিয়েছেন। তা এখানে এই নাটকটিতে আমরা কি দেখব, একদম প্রথম অংশেই প্রথমে যখন ওয়াটসকে বিদায় দিলেন সিরাজ, তারপরেই যখন মশিয়েলার সঙ্গে কথোপকথন, এখানে কিন্তু উত্তরটা মোটামুটি থাকবে। আর লাইনটা দিয়েছি আমি কোথা থেকে, দেখো এইখানেই লাইনটা রয়েছে 86 পেজে।
আচ্ছা, প্রশ্নটা এবার আমি প্রথম অংশটাই বলছি, দেখো তাহলে। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌল্লার নাট্যাংশ থেকে এই লাইনটি গৃহীত হয়েছে এবং ফরাসি বাণিজ্য কুঠির প্রতিনিধি, আমাদের ভারতবর্ষের বুকে তথা কলকাতার বুকে গড়ে ওঠা ফরাসি যে বাণিজ্য কুঠিগুলো ছিল তার প্রতিনিধি হচ্ছেন মসিয়েলা। তিনি নবাবের প্রতি তার আন্তরিক প্রীতির পরিচয় দিয়েছেন, আমরা এখানে জানতে পারি। এরপরে এখানে বলা হচ্ছে যে কিভাবে তিনি তার প্রীতির পরিচয় দিলেন। না দেখো, ফরাসিদের সঙ্গে ইংরেজদের একটা দ্বন্দ্ব বা শত্রুতা, এটা তাদের মানে তাদের নিজেদের মধ্যেই অনেক দিন আগে থেকেই ছিল। কিন্তু দেখা গেল যে ভারতবর্ষের বুকে বা কলকাতার বুকে বা চন্দননগরেও যখন সিরাজের দৃষ্টির আড়ালে ইংরেজরা চন্দননগর আক্রমণ করলো এবং অধিকারও করে নিল, আর সেখানে অবস্থিত ফরাসিদের যে বাণিজ্য কুঠি সেগুলোকেও অধিগ্রহণ করার চেষ্টা করে চলেছে। এই রকম পরিস্থিতিতে মসিয়েলা তখন নবাবের কাছে, সিরাজের কাছে সাহায্য প্রার্থনা করতে তার দরবারে তার দ্বারস্থ হয়েছেন। এরপর দেখা যায় যে নবাব পুরো পরিস্থিতিটা অবগত হওয়ার পরে মসিয়েলাকে কিন্তু ফিরিয়ে দেন। তিনি যে তার প্রতিকূল পরিস্থিতি, অর্থাৎ তার কলকাতার জয় ও শওকতজংয়ের যুদ্ধের ফলে লোকবল অর্থবল বেশ কমে গিয়েছিল, এ কারণে কিন্তু তিনি ইংরেজদের সঙ্গে সেই পরিস্থিতিতে আর নতুন করে কোনো শত্রুতা বাড়াতে চাচ্ছিলেন না, বা তিনি যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেই সময় সে সম্পর্কে অবগত হয়েছিলেন, বা যা ঘটনা ঘটতে চলেছিল তার দৃষ্টির আড়ালে সেটাও তিনি গোপন সূত্রে যেহেতু জানতে পেরেছিলেন, তাই সেই মুহূর্তে তিনি তার নিজের সাম্রাজ্য রক্ষা করার জন্য বা ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি মসিয়েলার কাছে কিছুটা লজ্জিত হয়েছিলেন, যেহেতু তিনি তাকে সাহায্য প্রার্থনা করতে পারছেন না সেই পরিস্থিতিতে। কিন্তু দেখা যায় যে ফরাসি প্রতিনিধি মসিয়েলা এতে অসন্তুষ্ট হননি। তখন তিনি বুঝেছিলেন যে সম্রাটের এই প্রতিকূলতায় তার, যেহেতু তিনি কোনোভাবেই সম্রাটের কাছ থেকে বা নবাবের কাছ থেকে সাহায্য পাচ্ছেন না, তাই ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়াই তার একমাত্র উপায় হবে। কিন্তু যাওয়ার আগে তিনি কি করেন না, সিরাজকে সাবধান বাণী শুনিয়ে যান। যখনই ফরাসিরা ভারত ছাড়বে তখনই ইংরেজরা বুঝে যাবে যে তাদের আর অন্য কোনো প্রতিপক্ষ নেই যারা ভারতবর্ষের বুকে রয়েছে, যাদেরকে এখান থেকে হটাতে হবে বা সরাতে হবে। তখন কিন্তু ইংরেজরা সর্বশক্তি নিয়ে নবাবের অর্থাৎ সিরাজের সাম্রাজ্য ধ্বংস করার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই সতর্ক বার্তা মসিয়েলা কিন্তু নবাবের দরবারে দাঁড়িয়ে নবাবকে শুনিয়ে গিয়েছিলেন বা বলেছিলেন। আর এই বিষয় সম্পর্কে যেহেতু নবাব পূর্ব থেকেই অবগত ছিলেন, যেহেতু তিনি গোপন সূত্রে ইংরেজদের চক্রান্তের কিছু কিছু তথ্য তার কানে এসেছিল, তাই মসিয়েলার এই মন্তব্য যে সত্য বা বাস্তব তা তিনি বুঝতে পেরেছিলেন। এবং নবাবকে বিপদ সম্পর্কে যেহেতু মসিয়েলা সেই পরিস্থিতিতে সচেতন করছেন নিজেদের বাণিজ্য কুঠি হারানোর পরেও, তো তাতেই কিন্তু তার অন্তরের আন্তরিকতা বা অন্তরের প্রীতির পরিচয় এখানে ব্যক্ত হয়েছে। আর এর প্রসঙ্গেই আমরা দেখি যে সম্রাটও নবাবও তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন এবং তার এই আন্তরিকতায় তিনি খুশি হয়ে তাকে মনের মণিকোঠায় যে চিরদিনের জন্য উজ্জ্বল করে রাখবেন সে কথাও জানিয়েছেন। তাহলে এভাবে আমরা এখানে মসিয়েলার প্রীতির পরিচয় পেয়েছি, বা সম্রাটের প্রতি, নবাবের প্রতি, সিরাজের প্রতি মসিয়েলা এভাবে তার প্রীতির পরিচয় দিয়েছেন। আজকে এই একটাই প্রশ্ন তোমরা তৈরি করো, এরপরে আমরা আরও বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব।